রহস্যকর, রহস্য উচ্চারণ দিয়ে নির্মিত। জিকিরের আওয়াজ অনুসরণ করে জিলানি একটা বদ্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালো। এই বদ্ধ ঘরের ভেতর থেকেই জিকিরের শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে ভেতরে অনেক মানুষ একই সুরে অদ্ভুতভাবে জিকির করে যাচ্ছে। জিলানি সালাম দিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে সাথে জিকির বন্ধ হয়ে গেল এবং সম্মিলিত কণ্ঠে আবার সালামের জবাব এলো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এর সাথে সবকিছু নীরব হয়ে গেল, আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। একটু পর দরজাটা খুলে একজন সাদা দাড়িওয়ালা বয়োজ্যেষ্ঠ লোক বেরিয়ে এলো ভেতর থেকে। তাকে দেখে জিলানি এগিয়ে গিয়ে তার হাতে চুমু খেয়ে বলল, একটা জরুরি কথা ছিল হুজুর। হুজুর বলল, আই বস এখানে, আর হ্যাঁ, আংটিটা রেখে দিস যাওয়ার সময়। দেখা গেল জিলানি হুজুরের হাত চুমু খাওয়ার সময় হুজুরের হাত থেকে আংটি মেরে দিয়েছিল। জিলানি পকেট থেকে আংটিটা বের করে টেবিলে রেখে দিয়ে বলল, হুজুর আপনার চোখ কয়টা? ভূতের নুপুর মেরে দিলাম সেটাই পেল না, আর আপনি পকাত করে ধরে ফেললেন। হুজুর একটু হেসে বলল, আমার জিনিস চুরি করা তো সহজ না, শুধু মালাকুল মৌত ছাড়া কেউ আমার কিচ্ছু নিতে পারবে না। জিলানি বলল, আর আমি আপনার জিনিস চুরি করে দেখাবো একদিন, এটা আমার চ্যালেঞ্জ। হুজুর বলল, এমন চ্যালেঞ্জ করার কি দরকার যা কখনো সম্ভব না? আচ্ছা এখন বলো কি ব্যাপার। জিলানি বলল, অর্ধেক কাগজ আমার কাছে আসছে। হুজুর বলল, আর বাকি অর্ধেক? জিলানি বলল, দুর্ভাগ্যবশত আমি পৌঁছানোর আগেই সেটা তার হাতে পড়ে গেছে। এখন সে হন্যে হয়ে আমার কাছে থাকা কাগজটা খুঁজছে, তবে সে জানে না এটা আমার কাছে, তাই আর তাকে বিরক্ত করছে। হুজুর বলল, যেহেতু তার এত তাড়া, তার সামনে তার মানে সময় সীমিত হতে পারে, আর 2 দিন সময় আছে তার হাতে এবং তোর হাতেও। এই 2 দিনের মাঝে তুই বাকি অর্ধেক কাগজ তার কাছ থেকে চুরি কর, সেটা তোরটা নেয়ার আগেই। জিলানি বলল, আপনি আমাকে যা শিখিয়েছেন তার সবকিছু দিয়ে আমি এটা করার চেষ্টা করছি, কিন্তু আমি শনাক্ত করতে পারছি না সে ওই অর্ধেক কাগজ কোথায় রেখেছে। হুজুর বলল, তোকে আমি নির্ধারণ করেছি তোর এই অসাধারণ চুরিবিদ্যা দেখেই তুই এমনভাবে চুরি করতে পারিস যা সাধারণ কারোর পক্ষে সম্ভব না। তাই আমার শেখানো বিদ্যা আর নিজের চুরিবিদ্যা সম্পূর্ণ কাজে লাগা এবং এটা শেষ কর। জিলানি বলল, ঠিক আছে, আপনিও সাবধানে থাকবেন, কলোনিতে নতুন নতুন শয়তানের আবির্ভাব হচ্ছে। এই বলে জিলানি মাথা নুইয়ে হুজুরকে কুর্নিশ করে চলে যাচ্ছিল। হুজুর পেছন থেকে বলল, জুতা জোড়া বাইরে রেখে যাস। দেখা গেল জিলানি কুর্নিশ করার বাহানায় হুজুরের জুতা চুরি করে নিয়েছিল। জিলানি জামার ভেতর থেকে জুতা বের করে বলল, এবারও ফেল। দৃশ্য পরিবর্তন। ইন্সপেক্টর শিহাব মোটরসাইকেলের উপর বসে বসে সিগারেট ফুঁকছে। সে দাঁড়িয়ে আছে সেই অর্ধ চেহারা ঢাকা রহস্যময়ী মহিলার বাসার সামনে। শিহাবের কল্পনায় দেখা যায় থানায় আহত হওয়া সেই 2 পুলিশ সদস্য হাসপাতালে শিহাবকে সবকিছু খুলে বলছে। কিভাবে মহিলা থানায় আক্রমণ করেছে, সে কতটা হিংস্র ছিল, সবকিছু বলছে। তাই শিহাব আসছে ওই মহিলার গতিবিধি লক্ষ্য করতে। সন্ধ্যা থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে বসে আছে ইন্সপেক্টর শিহাব ওই মহিলার বাড়ির সামনে। হঠাৎ দেখা গেল ওই মহিলা একইভাবে কাপড় দিয়ে অর্ধমুখ ঢেকে বাসা থেকে বের হয়েছে। শিহাব তাড়াতাড়ি সিগারেটটা ফেলে তার পিছু করতে লাগলো চুপি চুপি। মহিলা লোকালয় ছেড়ে শুনশান পথ বেছে নিয়েছে। ইন্সপেক্টর শিহাব এদিকে আগে কখনো আসেনি। দুর্গন্ধযুক্ত ডাস্টবিনের ড্রেন ঘেঁষে চলেছে ওই মহিলা। শিহাব নাক কুচকে কোনোরকম তার পিছু করছে আর ভাবছে কোথায় যাচ্ছে সে, তার উদ্দেশ্য কি। আর তার তেমন এক স্থানে চলে এলো যেখানে শ্যাওলা ধরা ভেজা কালভার্টের দেয়ালে অসংখ্য ব্যাঙের ছাতা ফুটে আছে। চারিদিক থেকে ব্যাঙ ডাক ভেসে আসছে। ইন্সপেক্টর শিহাব একটু ভয় পেতে লাগলো, তাই কোমর থেকে পিস্তলটা বের করে লোড করে নিল এবং সামনে তাকাতে দেখলো ওই মহিলা নেই। শিহাব অবাক হয়ে তাকে খুঁজতে লাগলো, চোখ ঘুরিয়ে ফিরিয়ে পিস্তল তাক করে। হঠাৎ পেছন থেকে ওই মহিলার কণ্ঠ শোনা গেল, ভুল করেছেন এখানে এসে। দৃশ্যটা শুরু হয় অতীত থেকে। একটা মেয়ে বাস স্টেশনে বসে আছে রাতের শেষ বাসটার অপেক্ষায়। কাঁধে একটা ব্যাগ এবং চেহারায় অস্থিরতা। বারবার হাতের ঘড়িটার দিকে তাকাচ্ছে, আশেপাশে খেয়াল রাখছে। মনে হচ্ছে কারোর আসার কথা। ডানটা পাটা অনবরত চলছে। হঠাৎ পেছন থেকে আওয়াজ এলো, মালিহা। মেয়েটি একটু চমকে গিয়ে পেছনে তাকে অনেকটা খুশি হয়ে ছেলেটার হাত ধরে বলল, আমি ভেবেছিলাম তুমি আসবে না কাদির। বোঝা গেল ছেলেটার নাম কাদির এবং মেয়েটার নাম মালিহা। তারা একে অপরকে ভালোবাসে। কাদির এখন স্টুডেন্ট। এদিকে মালিহার বাসা থেকেও বিয়ের চাপ দেওয়া হচ্ছে। মালিহা সাহস করে তার বাবাকে বলেছিল কাদিরের কথা, কিন্তু বেকার ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে না বলে জানিয়েও দিয়েছিল সে। তাই বাধ্য হয়ে মালিহা কাদিরের সাথে পালিয়ে যাচ্ছে।
বাস উঠে কাদির প্রথমে মালিয়ার ফোনটা ভেঙে বাইরে ফেলে দিল। মালিয়া হতভম্ব হয়ে জিজ্ঞাসা করল, এটা কি করলে? ফোন কেন ভাঙলে? কাদির অভয়তে বলল, তোমার বাবার অনেক উপর পর্যন্ত চেনা জানা লোক আছে, তারা তোমার ফোন ট্র্যাক করে আমাদের খুঁজে বের করে ফেলবে। মালিয়া রেগে বলল, খুঁজে বের করলে করতো, আমরা তো খুব শীঘ্রই বিয়ে করব, তাই না? তারপর খুঁজে পেলে বাবা আর কিছু করতে পারবে না, আর বিয়ে করে আমরা নিজেরাই ধরা দিব। আমি তো সারা জীবনের জন্য বাবা মাকে বোনকে ছেড়ে যাচ্ছি না। কাদির বলে, আমি বুঝতে পারছি, এখন এটা নিয়ে তর্ক করো না, আমাদের অন্তত 1 সপ্তাহ লুকিয়ে থাকতে হবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি, তারপর আমি নিজে তোমাকে নিয়ে তোমার বাবার কাছে যাব। মালিয়া রাগ করে আর কিছু না বলে বাসের জানলা দিয়ে বাইরে মুখ করে বসে রইল। কাদির তার ফোনটা বের করে কাকে যেন মেসেজ করলো, অন দ্য ওয়ে। বাস থেকে নেমে মালিয়া কাদিরের সঙ্গে হাঁটছে। কাদির মালিয়ার হাত ধরে হাঁটতে চাইলে মালিয়া চিৎকার মেরে ছড়িয়ে দিল। কাদির বলল, আরে বাবা, এত রাগ করার কি আছে, কালকে তোমাকে একটা নতুন ফোন কিনে দেব। মালিয়া কান্না মাখা কণ্ঠে বলল, বিষয়টা ফোনে না কাদির, ওই ফোনে আমার মা বাবার সাথে কাটানো অনেক স্মৃতি ছিল, ছোট বোন মাধিয়ার সাথে খুনসুটে অনেক মুহূর্ত ছিল। তুমি কিছু না বলে ফোনটা ফেলে দিলে, ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। কাদির অনুশোচনায় কণ্ঠে বলল, আই এম সরি মালিয়া, আসলে প্যানিকের বশে কি করেছে নিজেও জানি না। এখন দয়া করে চেহারাটা উদাস করে রেখো না, মা যদি দেখে তার পুত্রবধূর মুখ এমন লইট্টা শুটকির মতো, তাহলে আমাকে পিটিয়ে টান করে ফেলবে। মালিয়া শকড হয়ে জিজ্ঞাসা করলো, হোয়াট? মা মানে? তুমি কি আমাকে সরাসরি তোমাদের বাসায় নিয়ে যাচ্ছ? আমি ভেবেছিলাম আমরা কোনো হোটেলে গিয়ে উঠব। কাদির বলে, আরে আমার মা অনেক ফ্রেন্ডলি মা, 2 বছর আগে বাবাকে হারিয়ে ফেলার পর মা অনেকটাই বদলে গিয়েছে। আগে অনেক শাসন করতো আমাকে আর আমার ছোট ভাইকে, কিন্তু এখন সম্পূর্ণ আলাদা। মায়ের মুখে সবসময় হাসি লেগেই থাকে। তোমাকে নিয়ে আসছে এটা মাকে আগেই জানিয়ে দিয়েছে, চিন্তা করো না, আদর যত্নে কোনো কমতি হবে না। মালিয়া বলে, এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না কাদির, মানে কথা নেই বার্তা নেই সোজা শাশুড়ি আমার সামনে গিয়ে দাঁড়াবো, এটা একদমই ঠিক হয়নি। কাদির একটা অদ্ভুত হাসিতে বলল, আরও অনেক কিছু দেখবে যা তোমার কাছে ঠিক মনে হবে না। মালিয়া জিজ্ঞেস করলো, মানে? কাদির বলল, ওই তো এসে পড়েছে, ওই দোতলা বাড়িটাই আমাদের, নিশ্চয়ই মা দরজার কাছে অপেক্ষা করছে, চলো। মালিয়া দেখলো অনেক আগের একটা দোতলা বিল্ডিং, মনে হচ্ছে যুদ্ধের সময় হানাদার বাহিনী এখানে ক্যাম্প করেছিল। বাড়িটার দেয়ালে শ্যাওলার মাঝে ছোট ছোট সাদা রঙের ব্যাঙের ছাতা দেখা যাচ্ছে চাঁদের আলোতে। মালিয়া যখন বিল্ডিংয়ের দোতলার দিকে তাকালো, হালকা মাথা উঁচু করে, তখন দেখলো জানলার পর্দার আড়ালে একটা ছায়া দেখা যাচ্ছে। হতে পারে এটা কাদিরের মা। বেশি কিছু না ভেবে মালিয়া কাদিরের পিছু পিছু দরজার কাছে গেল। কাদির আস্তে করে দরজা 2টা টোকা দিল, সাথে সাথে দরজা খুলে গেল। অতীব সুন্দরী এক মহিলা বেরিয়ে এলো ভেতর থেকে হাসি মুখে। এটা সেই মহিলা যার স্বামী নিখোঁজ হয়ে গিয়েছিল। কাদির তাকে মা বলে সম্বোধন করে বলল, দেখো মা, কি নিয়ে এসছে তোমার জন্য। মালিয়া একটু অবাক হলো। কি নিয়ে এসছে মানে কি? বলতে পারতো কাকে নিয়ে এসেছি। আমি কি পোষা প্রাণী নাকি? আচ্ছা করে ধোলাই দিতে হবে কাদিরকে, সুযোগ আসুক। কাদিরের মা হাসি মুখে এসে মালিয়ার থুতনিতে আঙুল দিয়ে হালকা উঁচু করে বলল, মাশাল্লাহ, কি সুন্দর। বলতে হবে কাদির, তোর পছন্দ আছে, একদম যেন চাঁদ নিয়ে এসেছিস। মালিয়া একটু লজ্জা পেয়ে কাদিরের মাকে পা ধরে সালাম করতে গিয়ে চমকে গেল এবং ভয় কাঁপতে শুরু করলো। কাদিরের মায়ের পা উল্টো। ধীরে ধীরে মালিয়া কাঁপা কাঁপা দৃষ্টিতে উপরে তাকিয়ে দেখলো কাদিরের মায়ের মুখে ভয়ানক এক হাসি। ভয় চিৎকার করতে যাবে, তখনই কাদির বলে উঠল, কি হলো? এত লং টাইম সালাম করার দরকার নেই, আমার মা অনেক কিপটে, টাকা পয়সা দিবে না। মালিয়ার ঘোর ভাঙলো, দেখলো সব স্বাভাবিক, কাদিরের মায়ের পাও ঠিক আছে। অতিরিক্ত স্ট্রেসের কারণে হ্যালুসিনেশন হচ্ছে ভেবে মালিয়াও উড়িয়ে দিল বিষয়টা। সালাম করে মাথা উঠিয়ে মালিয়া বলল, কিছু মনে করবেন না মা, আমি কি আপনাকে এখন থেকে মা বলে ডাকতে পারি? কাদিরের মা খুশি হয়ে মালিয়ার গাল টেনে দিয়ে বলল, ও কত লক্ষ্যে একটা মেয়ে, অবশ্যই তুমি আমাকে মা বলে ডাকবে, চলো চলো ভেতরে চলো। কাদির আগে প্রবেশ করলো, তার পেছনে কাদিরের মা মালিয়াকে সাথে নিয়ে প্রবেশ করছে। দোতলায় দমকা বাতাসে জানলার পর্দা উঠতে লাগলো। একটা লম্বা ছায়া ধীরে ধীরে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এদিকে ঘরের ভেতরে পা রাখতেই যাবে মালিয়া, তখন পাশের কোণ থেকে গাছ থেকে একটা প্যাঁচা ডেকে উঠল অদ্ভুতভাবে। মালিয়া চমকে গিয়ে ঘরের ভেতরে পা রাখতে গিয়েও আবার বের করে আনলো। কাদিরের মায়ের চেহারায় রাগ ফুটে উঠল। মালিয়া তাকাতে আবার চেহারা স্বাভাবিক করে হাসি মুখে বলল, আরে থামলে কেন, আসো ভেতরে আসো।
মালিয়া খেয়াল করলো পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে গিয়েছে। এতক্ষণ আকাশের চাঁদটা দেখা গেলেও এখন কালো মেঘ সেটা ঢেকে গিয়েছে। তার সাথে প্যাঁচার ডাক। মালিয়ার ভিতরে অস্থিরতা কাজ করছে, শরীরে অস্বস্তি হচ্ছে। কেউ যেন ফিসফিস করে বলছে, যাস না, ভেতরে পা রাখলে আর কোনোদিন বেরোতে পারবি না, পালিয়ে যে এখান থেকে। মালিয়ার এমন অস্বস্তি দেখে কাদিরের মা এক প্রকার টান দিয়েই মালিয়াকে ঘরের ভেতরে নিয়ে এলো এবং হাসতে হাসতে বলে, এত লজ্জা পর কি আছে, এই ঘর তো আজ থেকে তোমারই। সাথে সাথে দরজাটা এক দমকা বাতাসে আপনা আপনি বন্ধ হয়ে গেল ঠাস করে। দৃশ্য ফিরে আসে বর্তমানে। কোনো চালাকি করার চেষ্টা করবেন না, আপনি আমার পিস্তলের মুখে দাঁড়িয়ে আছেন। কোনো গড়বড় করলে সোজা ট্রিগার চেপে দিব। দেখা গেল সে অর্ধ চেহারা ঢাকা রহস্যময় মহিলা ইন্সপেক্টর শিহাবের সামনে দাঁড়িয়ে আছে। শিহাব তার দিকে পিস্তল তাক করে রেখেছে। শিহাব জিজ্ঞাসা করলো, কে আপনি, আর এসব কি করছেন, কেন করছেন, সবকিছু বলুন। সে একটু হেসে বলল, সত্যি সবকিছু শুনতে চান ইন্সপেক্টর, সহ্য করতে পারবেন তো? শিহাব একটু রেগে বলল, আপনি থানায় ভাঙচুর করেছেন, পুলিশদের আঘাত করেছেন, তাই না? সে বলল, আঘাত? কিসের আঘাত? আমি তো একজনকেও মেরে ফেলেছি। মানে মনে নেই ওই খাদে এক পুলিশের লাশ পাওয়া গিয়েছিল? আপনি তো অর্ধেক ইনফরমেশন নিয়েই মাঠে নেমে পড়েছেন ইন্সপেক্টর। অবশ্য আমি অর্ধেক কিছু খোঁজে আছি। শিহাব এবার আরও রেগে ট্রিগারে চাপ দিবে দিবে ভাব করে বলল, কেন করেছেন এগুলো? আপনাকে গ্রেফতার করা হলো এই মুহূর্তে, হাত উঁচু করে উল্টো ঘুরুন। তখনই কালভার্টের খাত থেকে কয়েকটা ব্যাঙ লাফিয়ে উঠে শিহাবের পায়ের কাছে দিয়ে চলে গেল। শিহাব চমকে গিয়ে একটু লক্ষ্যভ্রষ্ট হয়ে আবার সামনে তাকাতে দেখল ওই মহিলা নেই। হতবিহ্বল হয়ে পিস্তল তাক করে চারিদিকে তাকাতে লাগলো, কিন্তু কোথাও ওই মহিলার নামগন্ধ নেই। এটা কিভাবে সম্ভব? তখনই মনে হলো পেছন থেকে শিহাবের ঘাড়ে কেউ নিঃশ্বাস ফেলছে। শিহাব ঘাবড়ে গিয়ে পেছনে তাকাতেই দেখল কেউ নেই সেখানে। এর সাথে শিহাব কেমন যেন স্বাভাবিক হয়ে গেল। নিজের হাতে পিস্তল দেখে শিহাব একটু অবাক হয়ে বলল, আরে পিস্তল হাতে কেন, আর আমি এখানে কি করছি, এটা আবার কোন জায়গা? শিহাব একটু আগে ঘটে যাওয়ার সবকিছু ভুলে গিয়েছে। পিস্তলটা কোমরে রেখে চারপাশে তাকাতে লাগলো আর ভাবতে লাগলো, আমি এখানে এলাম কিভাবে, কিছু তো বুঝতে পারছি না। তখন চোখ পড়ল কিছুটা দূরে এক মহিলা কালভার্টের দেয়াল থেকে ব্যাঙের ছাতা উঠিয়ে একটা পলিথিন ব্যাগে পুড়ছে। শিহাব সেদিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, ওই যে শুনছেন, এটা কোন জায়গা? দেখা গেল অর্ধ চেহারা ঢাকা ওই মহিলা শিহাবের দিকে না তাকিয়ে ব্যাঙের ছাতা তুলতে তুলতে বলল, এটা পুরনো কালভার্টের নিচে এলাকা, এখানে কি করছেন আপনি? শিহাব বলতে যাবে বুঝতে পারছি না কিভাবে এলাম এখানে, তখন থেমে গেল এবং ভাবলো একজন পুলিশ হয়ে যদি এমন আজগুবি কথা বলি তাহলে এই ভদ্রমহিলা আমাকে নিয়ে মজা করবে। তা শিহাব বলল, এমনি টহলে বের হয়েছিলাম একটু, মনে হচ্ছে পথ হারিয়ে ফেলেছি। সে বলল, ডান দিকে গিয়ে একটা মোড় আসবে, তারপর বামের রাস্তা ধরলেই মেইন রোডে পৌঁছে যাবেন। শিহাব ধন্যবাদ বলে যেতে যেতে মহিলার দিকে আর চোখে তাকালো। একটা কাপড় দিয়ে মুখ ঢাকা তার। শিহাব কৌতূহল বশত জিজ্ঞাসা করলো, আপনি এগুলো কেন নিচ্ছেন? মহিলা বলল, আপনার জেনে কাজ কি? আপনি পথ পেয়েছেন, চলে যান, না হলে আবার পথ হারিয়ে ফেলতে পারেন। দ্বিতীয়বার সঠিক পথ খুঁজে পাওয়া অনেক কঠিন হয়। কেমন যেন সন্দেহ লাগলেও শিহাব আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেল। মহিলা রহস্যময় দৃষ্টিতে শিহাবের চলে যাওয়ার দিকে তাকিয়ে বলল, আর আমার রক্তের পিপাসা লাগেনি বলে ছেড়ে দিলাম, পরের বারের অপেক্ষা। দৃশ্য পরিবর্তন। আর্থ এবং মাধিয়া হুমায়রাদের বাসে এসেছে। দুজন সোফায় বসে আছে। হুমায়রা এসে বলল, মা বাবা অফিসের কাজে শহরের বাইরে গিয়েছে, তাই বাড়ি পুরো ফাঁকা। তখনই ওয়াশরুম থেকে ফ্ল্যাশের শব্দ শোনা গেল। মাধিয়া বলল, তিনা বললি বাসা ফাঁকা, তাহলে হাগে কে? হুমায়রা এক চোখ বন্ধ করে বলল, মনে হয় আমার ছোট ভাই হামিম। মাদিয়া ওয়ার্ড বলে বসা থেকে উঠে কর্কশ গলায় বলল, তুই বলেছিলি ওই বান্দরটা বাসায় নেই? হুমায়রা বলল, হ্যাঁ বলেছিলাম, কিন্তু ওয়াশরুমে নাই এটা তো বলিনি। আর্থা বলল, লজিক ঠিক আছে। মাদিয়া বলল, তুমি চুপ থাকো আর্থা, আর তুই আজকে তোকে আমি রান্না করে ফেলবো। হারামজাদি, তুই আমাকে প্ল্যান করে নিয়ে এসেছিস এখানে, তাই না? হুমায়রার পেছনে নিয়ে বলল, না ম্যাম, ট্রাস্ট মি, আমি জানতাম এই হামিমা বন্ধুদের সাথে আছে, জানতাম না ও বাসায়। মাদিয়া রেগে হুমায়রার দিকে তেড়ে যেতে নিলে কার্পেটের সাথে উষ্টা খেয়ে করে স্লো মোশনে পড়ে যেতে লাগলো। এই মুহূর্তে আবার হুমায়রার ভাই হামিম ওয়াশরুমের দরজা খুলে বের হয়েছে, বলতে যাবে কি হয়েছে, ঘরে এত চিলাফালা কেন? তার আগে মাদিয়া গিয়ে হামিমের উপর আছড়ে পড়ল। আর্থা পেছন থেকে বলল, বা ছোট এয়ারপোর্টে বড় বিমান ল্যান্ড করেছে। হুমায়রা মুখে হাত দিয়ে রোমান্টিক মিউজিক গাইতে লাগলো পাশ থেকে। এদিকে হামিম খুশিতে চোখ বন্ধ করে গানের দৃশ্যে বিদেশের সমুদ্রের নিচে নাচছে। স্লো মোশন শেষ হতেই মাদিয়া তাড়াহুড়া করে উঠে বলল, এটা কি হয়ে গেল?
হুমায়রার পাশ থেকে বলল, এখন বলবেন না এটা আমার প্ল্যান ছিল। এই কার্পেট 2 বছর ধরে এখানেই ধরে রাখা ছিল। এবার দেখা গেল হুমায়রার ছোট ভাই হামিম আসলেই অনেক ছোট, মাত্র ক্লাস 9-এ পড়ে। এখনো দাড়ি গোফ কিছুই গজায়নি। শাড়ি পরিয়ে দিলে মেয়েদের চেয়েও বেশি মনে হবে হামিমকে। হামিম দাঁড়িয়ে বলল, উঠলে কেন মাদিয়া? আর একটু থাকতে আমার বুকে। মাদিয়া ধমক দিয়ে বলল, তোকে আমি পুলিশে দেবো হতচ্ছাড়া, আর হ্যাঁ তোকেও। হুমায়রা বলল, আরে আমরা কি করেছি? আমি তো নির্দোষ। আর্থা বলল, সিরিয়াসলি ছোট মা, এই বাচ্চা ছেলে তোমাকে লাইন মারে? সৌদিতে এর চেয়ে বড় বড় খিচুড় পাওয়া যায় বাজারে। আমি মুখি দিয়ে মাদিয়ার পিছনে আর্থাকে দেখে বলল, আমাকে বাচ্চা বলা জিনিসটা এত ছোট কেন? এটা আবার কি? মাদিয়া বলল, এটা আমার মেয়ে। হামিম কানে হাত দিয়ে ববিতার মতো না বলে চিৎকার দিয়ে বলল, এ হতে পারে না। মেয়ে মানে? তোমার তো বিয়ে হয়নি মাদিয়া। মাদিয়া হামিমের কান ধরে বলল, প্রথমত আমাকে মাদিয়া ম্যাম বলে ডাকবি, দ্বিতীয়ত আমি বিয়ে ছাড়াই মা হয়ে গেছি, তা আমাকে নিয়ে স্বপ্ন দেখা বন্ধ কর। হামিম করে বলল, কান ছাড়ো মাদিয়া, এভাবে টানলে বড় হয়ে যাবে তো। হুমায়রা বলল, টানলে যদি সবকিছু বড় হতো তাহলে দেশে এত হারবালের পোস্টটা দেখা যেত না। মাদিয়া ধমক দিয়ে বলল, এখানে বাচ্চা আছে, কি সব কথা বলছিস তুই? আর্থা বলল, ছোট মা, হারবাল কি? মাদিয়া হুমায়রার দিকে চোখ রাঙিয়ে তাকে বলল, নে এবার জবাব দি। হুমায়রা বলল, শোন আর্থা, হারবাল হলো এমন এক জিনিস যার হার বাদ দিলে থাকে বাল। মাদিয়া ঠাস করে হুমায়রার গালে থাপ্পড় দিয়ে বলল, তুই শুধরাবি না তাই না? তখনই কলিং বেল বেজে উঠল বাসায়। হুমায়রা বলল, বাবা মা চলে এলো নাকি? কিন্তু তারা তো 1 সপ্তাহ পর আসার কথা। হামিমকে এলো দেখতো। হামিম বলল, আমি পারবো না, আমার হৃদয়টা ভেঙে টুকরো হয়ে গেছে। আমার পাহারা দিয়ে রাখা এটিএম থেকে অন্য কেউ টাকা তুলে নিয়ে গেছে, এই কষ্ট কই রাখি? মাদিয়া বলল, কারো দেখা লাগবে না, আমি দেখছি দাঁড়া। মাদিয়া গিয়ে দরজার ছোট্ট ফুটো দিয়ে বাইরে থেকে দেখলো জিলানি দাঁড়িয়ে আছে। অবাক হয়ে দরজা খুলে বলল, তুমি এখানে? জিলানি মাদিকে সরিয়ে পেছনে বসে থাকা আর্থার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ লিটল ঘোস্ট। দৃশ্য শুরু হয় অতীত থেকে। খাবার টেবিলে বসে আছে মালিহা, সামনে 2 চেয়ারে কাদির এবং তার মা। মালিহা খেয়াল করলো খাবার সামনে রেখে কাদির এবং তার মা হাত জোর করে কিছু একটা জব করছে বিড়বিড় করে। এমন অদ্ভুত আচরণ দেখে মালিহা জিজ্ঞাসা করলো, এসব কি? কাদির চোখ মেলে বলল, এটা আমাদের বংশগত রীতি, খাবার খাওয়ার আগে পূর্বপুরুষদের স্মরণ করতে হয়। কাদিরের মা হাসি মুখে বলল, কাল যখন তোমাদের বিয়ে হয়ে যাবে তখন তোমাকেও এই রীতি পালন করতে হবে না। এখন প্লেটে খাবার নাও, নিশ্চয় তোমার অনেক খিদে পেয়েছে। মালিয়া বিষয়টা তেমন গুরুত্ব না দিয়ে প্লেটে ভাত নিল। তরকারি বাটির থেকে ঢাকনা সরাতে একটু ঘাবড়ে গেল। সাদা সাদা এগুলো কি? কাদিরের মা বলে, এগুলো মাশরুম, আগে খাওনি কখনো? মালিয়া কাদিরের দিকে তাকিয়ে বলল, না, এই প্রথম দেখলাম মাশরুমের তরকারি, আমি খাবো না এগুলো, আমাকে ডিমবাজি করে দিন। কাদিরের মা অদ্ভুত দৃষ্টিতে কাদিরের দিকে তাকালো। কাদির সাথে সাথে একটু জোর গলায় মালিয়াকে বলল, ডিম নেই ঘরে, এটা খেতে হবে, একবার খেয়ে তো দেখো, অনেক স্বাদ এটা। মালিয়া কাদিরের এমন ব্যবহার একটু শকড হয়ে গেল। যে কাদির সম্পর্কের 2 বছরে একদিন জোরে কথা বলেনি মালিয়ার সাথে, সে হঠাৎ করে এমন বিহেভ করছে কেন? মালিয়া মনে মনে ভাবছে, তাহলে কি আমি ভুল মানুষকে বেছে নিলাম? কাদিরের মা তখন কাদিরকে ধমক দেওয়ার ভান করে বলল, তুই চুপ থাক কাদির, মেয়েটা তার বাবা মা ছেড়ে চলে এসেছে, আর তুই কিনা সামান্য খাবার নিয়ে ওর সাথে জোরে কথা বলছিস, তোর কান ছিঁড়ে দেব আমি। এই বলে কাদিরের মা মালিয়াকে বলল, আমি খুব দুঃখিত মা, আসলে এই অকর্মা আমাকে আগে বলেনি আমাকে নিয়ে আসছে, তাই কিছুই ব্যবস্থা করতে পারিনি। এখন এটা দিয়েই খেয়ে নাও, কালকে থেকে আর এসব খেতে হবে না। কাদিরের মায়ের নরম কথায় মালিয়ার মন গলে গেল। আর কিছু না বলে মালিয়া অল্প একটু মাশরুম নিয়ে খেতে লাগলো ভাতের সাথে। তবে অনুভব করলো এটা তো সত্যি অনেক স্বাদ, এমন স্বাদের জিনিস আগে কখনো খাওয়া হয়নি। মালিয়া একটু লজ্জিত হলো প্রথমে খেতে না চাওয়ার জন্য। লজ্জা ভেঙে বলল, কিছু মনে না করলে আমি কি আর একটু নিতে পারি? আসলে এটা অনেক মজার সত্যি। কাদির এবং তার মা একে অপরের দিকে তাকিয়ে রহস্যময় এক হাসি দিল। কাদির মাশরুমের বাটিটা তুলে সবটুকুই মালিয়ার প্লেটে দিয়ে বলল, নাও, মন ভরে খাও। মালিয়া অবাক হয়ে বলল, আরে আরে সবটুকু দিয়ে দিলে যে, তোমরা খাবে কি? কাদিরের মা বলল, উনি তুমি চিন্তা করো না, আমি তো এমনি ডায়েট করছি, রাতে খাই না, আর কাদির তো আগে থেকে রাতে খায় না, তুমি খাও, আমি একটু দেখি। মালিয়া একটু হেসে খুশি মনে খেতে লাগলো মজা করে। অদ্ভুত ব্যাপার, মালিয়া রাক্ষসের মতো করে খাচ্ছে, যেন কত বছর হলো খায়নি। মালিয়া নিজেও বুঝতে পারছে না সে এইভাবে করে খাচ্ছে। এদিকে কাদির এবং তার মা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। খেতে খেতে এক পর্যায়ে মালিয়া খাবার মুখে রেখেই টেবিলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল।
কাদের উঠে মালিহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমাকে ক্ষমা করে দিও মালিহা। এরপর যখন মালিহার চোখ খুলল তখন সে নিজেকে একটা আগুনের বৃত্তের মাঝে আবিষ্কার করলো। সামনে বসে আছে এক ভয়ানক দেখতে তান্ত্রিকের মতো লোক। সে বিভিন্ন রিচুয়াল করছে। তার একটু পেছনে বসে আছে কাদেরের মা, কিন্তু তার চেহারা সম্পূর্ণ বদলে গিয়েছে। চেহারার এক পাশ পচা গলা মাংসের টুকরোর মতো খুলে পড়বে মনে হচ্ছে। মাদিয়া চিৎকার করতে চাইলেও কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে না, চোখ দুইটা ছাড়া। কি হচ্ছে কি করছে সব দেখতে পাচ্ছে মালিহা, কিন্তু নড়চড় করার শক্তি নেই। মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না। মালিয়ার চোখ জোড়া দিয়ে অঝোরে অশ্রু ঝরছে। কার ফাঁদে পা দিল, কোথায় এসে পড়ল, এরা কি কিছু করবে কিছুই বুঝতে পারছে না। তান্ত্রিক লোকটা একটা ভয়ানক পুতুল হাতে নিল, যার পুরো শরীরে সুই ফোটানো, গালের এক পাশ কাটা। পুতুলের হাত সিঁদুরের মতো কিছু লাগিয়ে দিল। এরপর সেই হাত দিয়ে মালিহার সিঁথিতে ডলা দিল 3 বার। এতে মালিহার সিঁথিতে সিঁদুর লেগে গেল। পেছন থেকে কাদিরের মা খোলা চুলে অদ্ভুত অঙ্গভঙ্গি করে মন্ত্র জপ করতে লাগলো। মনে হচ্ছে সে কাউকে আহ্বান করছে। মালিয়া অসহায় দৃষ্টিতে তাকিয়ে সব কাণ্ড দেখছে। কিছু বলতে পারছে না, কিছুই করতে পারছে না। হঠাৎ সেখানে ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। কাদিরের মায়ের মন্ত্র জাপার গতি বাড়তে লাগলো। তান্ত্রিক তার নিজের হাত কেটে কপালের টিকা দিয়ে দিল রক্ত দিয়ে। এরপর চোখ বন্ধ করে ভারী কণ্ঠে বলতে লাগলো, আসুন মালিক, ধন্য করুন আমাকে, আমার উপহার গ্রহণ করুন। কিন্তু হঠাৎ করেই বৃত্তের মাঝে চলতে থাকা আগুন নেমে গেল এবং তান্ত্রিক আর কাদিরের মা ছিটকে গিয়ে দূরে পড়ল। মালি আবার জ্ঞান হারিয়ে ফেলল। তান্ত্রিক ভয়ার্থ কণ্ঠে বলল, মালিক আমাদের উপর রাগান্বিত। আগের 2 জন মারা যাওয়ার পর মালিক আমাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। বোঝা যায় মালিয়ার আগে কাদের আরও 2টা মেয়েকে ফাঁসিয়েছিল একই রিচুয়ালের জন্য, কিন্তু তারা রিচুয়াল তীব্রতা সহ্য করতে না পেরে মারা গিয়েছে। এবার মালিহার পালা, তবে ওই অপশক্তির রাগান্বিত। কাদিরের মা বলল, যেভাবে হোক মালিহাকে রাজি করান। এবারে মেয়েটা অনেক শক্ত, এমনকি তার জন্ম চন্দ্রগ্রহণের রাতে আমি জেনেছি। সে এটা সহ্য করে নিতে পারবে। আপনি মালিককে বুঝিয়ে বলুন। তান্ত্রিক বলল, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব, তবে আজকে না, বাকি রিচুয়াল কাল হবে। এই বলে তান্ত্রিক চলে গেল। তাদের মা হতাশে বসে পড়ল এবং মাইলের দিকে তাকিয়ে বলল, তুমি কি আমার শেষ ভরসা? তিউমুরকে ফিরে আনতেই হবে ওই জাহান্নাম থেকে। দৃশ্য ফিরে আসে বর্তমানে। জিলানি এবং হুমায়রা সেই মহিলার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। দোতলা বাড়িটা বাইরে থেকে দেখতেই ভূত প্রেতের নাইট ক্লাব মনে হচ্ছে। হুমায়রা বলল, রাতে এখানে আসার দরকার ছিল, দিনে এলে হতো কি? জিলানি বলল, আমরা এখানে দাওয়াত খেতে আসিনি, চুরি করতে এসেছি। আর চুরি রাতের অন্ধকারে করতে হয়? হুমায়রা বলল, চার ব্যাপার, রাতের অন্ধকারে চুরি করা ছাড়াও আরো অনেক কাজ থাকে। ওই যে কথা আছে না, ভালোবাসা অন্ধ হয়, আবার অন্ধকারেও হয়। জিলানি বলল, এই জন্যই তোমাকে আমার সাথে আনতে চাইনি। মাদিয়া বেশি পাকনামি করে এই আপদ আমার সাথে দিছে। হুমায়রা মুখ বাকি বলল, বাহ, আমার সাথে বেশি করলে চিৎকার করা শুরু করবে এখানে, তারপর দেখবো তুমি কিভাবে চুরি করো। জিলানি বলল, মাফ চাই মা, চুপ করে আমার পিছে আসো, কোনো শব্দ করা যাবে না, দরকার পড়লে নিঃশ্বাসের শব্দটাও বন্ধ করে রাখো। এই বলে জিলানি বিল্ডিং এর দিকে যেতে লাগলো। হুমায়রা পেছনে পেছনে যেতে যেতে বলল, আচ্ছা, তুমি দেখতে শুনতে মাশাআল্লাহ এত সুন্দর, তাহলে চুরি চামারি করো কেন? জিলানি বলল, দেখতে শুনতে সুন্দর হলে চুরি করা যাবে না, এটা কোন কিতাবে লেখা আছে? হুম বলল, না মানে তুমি তো চাইলেই যে কোনো কাজ করতে পারো, এমনকি চাইলে অভিনয় করতে পারো নাটক সিনেমায়। জিলানি একটু হেসে বলল, আমার কথা জানি না, তবে তুমি চাইলে কিন্তু অভিনেত্রী হতে পারো, সেসব কোয়ালিটি তোমার মাঝে আছে। হুমায়রা একটু ফুলে গিয়ে খুশি হয়ে বলল, সত্যি বলছো? আচ্ছা, কি ধরনের চরিত্রে আমাকে মানাবে? জিলানি বলল, ডাস্টবিন বক্সের চরিত্র অনেক মানাবে তোমাকে, না হলে ট্রেনের টয়লেটে শিকল দিয়ে বেঁধে রাখা বদনার রোলটাও পারফেক্ট। হুমায়রা রেগে লাল হয়ে পেছন থেকে জিলানির পাছে একটা লাথি মেরে বলল, এখন আমি চিৎকার করে তোকে যদি কর্ণধলে না খাওয়াই তাহলে আমার নাম হুমুনা। এই বলে হুমায়রা চিৎকার করতে যাবে, তখন জিলানি এসে হুমায়রার মুখ চেপে ধরে বলল, আরে মজা করেছি তো, আর চিৎকার করে পাবলিক এসে শুধু আমাকে না তোকে ধুলাই দিবে। কিন্তু হুমায়রা মানতে নারাজ, সে চিৎকার করবেই। ধস্তাধস্তি করার এক পর্যায়ে দুজন অসাবধানতাবশত বাড়ির পেছন দিকটায় চলে এলো। মাটির আস্তর ভেঙে একটা কবরের মতো গর্তে পড়ে গেল হুড়মুড় করে। দেখা গেল ওই গর্তে 2টা কঙ্কাল। জিলানি অবাক হয়ে তাকিয়ে আছে। হুমায়রা প্রথমে বুঝতে পারলো না এগুলো কি, তাই বলল, কেমন ডায়েট করা এরা করেছে, এরা দেখ একদম হাড়গোড় বের হয়ে গেছে। জিলানি বলল, আরে মস্তিষ্কে গোবর সার নিয়ে গড়া মহিলা, এগুলো কোনো মৃত মানুষের কঙ্কাল।
শুনতে হুমায়রা ভয়ে চিৎকার দিতে যাবে তার আগেই জিলানি তার মুখ চেপে ধরল। এর সাথে হুমায়রা ঠুস করে করে বায়ু দূষণ করে দিল। জিলানি হকচকে গিয়ে মুখ ছেড়ে দিয়ে বলল, এটা কি হলো? হুমায়রা বলল, চিৎকার করতে নিয়েছিলাম, সেটা তো আটকে দিলে মুখ চেপে। শব্দটা কোন দিক দিয়ে বের করতে হবে তো। জিলানি বলল, কি আজব ক্যারেক্টার তুমি, এখন তাড়াতাড়ি উঠো, কাজ শেষ করে আমাদের যেতে হবে। হুমায়রা জিলানি ওই গর্ত থেকে বের হয়ে বিল্ডিং এর দরজার সামনে এসে দাঁড়ালো। দেখা গেল ইয়া বড় তালা ঝুলছে দরজায়। হুমায়রা বলল, আমি বিভিন্ন সিনেমায় দেখেছি প্রফেশনাল চোররা মেয়েদের মাথার ক্লিপ দিয়ে তালা খুলে ফেলে, এখন নিশ্চয়ই তুমি আমার ক্লিপ চাইবে। জিলানি পকেট থেকে ক্লিপ বের করে তালা খুলতে খুলতে বলল, চাওয়ার কি দরকার, ওটা তো আগেই আমি নিয়েছি। হুমায়রা মাথায় হাত দিয়ে চেক করে দেখলো ক্লিপ নেই। অবাক হয়ে বলল, এটা কখন করলে? এখন তো তোমাকে আমার ভয় পাওয়া উচিত, কখন আবার দেখবো আমার পায়জামা খুলে নিয়ে গেছো, আমি টেরও পাবো না। টাস করে তালা খুলে গেল এবং জিলানি দরজা খুলে ভেতরে প্রবেশ করতে করতে বলল, যতক্ষণ আমার পরনে প্যান্ট আছে ততক্ষণ তোমার পায়জামা নিরাপদ আছে, এখন কাজে লেগে পড়ো। হুমায়রা বলল, তা না হয় বুঝলাম, কিন্তু আমরা কি চুরি করতে এসেছি এখানে? জিলানি তার পকেট থেকে সেই অর্ধেক কাগজটা বের করে বলল, ঠিক এমন দেখতে আরেক টুকরো কাগজ আছে, সেটা এই বাড়িতে থাকার কথা। প্রতিটা রুমের কোনা কোনা খুঁজে দেখো সেটা পাও কিনা। আমি এই দিকটায় যাচ্ছি, তুমি ওই দিকটায় যাও, যদি পেয়ে যাও তাহলে সিগন্যাল দিবে। হুমায়রা বলল, কি এত কষ্ট শুধু এক টুকরো কাগজের জন্য? জীবনের প্রথম চুরি করতে নিম্নমানের কাজ করতে হবে ভাবতে পারিনি। আচ্ছা তবুও তা নয় করলাম, পেয়ে গেলে কিভাবে সিগন্যাল দিব? জিলানি বলল, পাখি ডাক দিতে পারো। হুমায়রা বলল, পারি তো। এই বলে পাখি ডাক দিল হুমায়রা। জিলানি কপাল চাপড়ে বলে, এটা গাধার ডাক, তুমি আমার নাম ধরে ডাক দিও, কোনো ডাক দেওয়ার দরকার নেই। হুমায়রা বলল, না প্লিজ, আমি পাখি ডাক দিয়ে তোমাকে সিগন্যাল দিব। আচ্ছা আর এটা ট্রাই করি। এই বলে হুমায়রা অন্য একটা পাখির ডাক দিয়ে বলল, এটা ঠিক আছে। জিলানি বিরক্ত হয়ে বলল, এটা ঘোড়ার ডাক। হুমায়রা বলল, তাতে কি হচ্ছে, আমি বিভিন্ন হলিউড মুভিতে দেখেছি ঘোড়ার পাংখা থাকে, তারা উঠতে পারে। জিলানি ধমক দিয়ে বলল, লাগবে না কোনো সিগন্যাল, পেয়ে গেলেও কোনো ডাক দেওয়ার দরকার নেই, সোজা বাইরে চলে যাবে। এই বলে জিলানি চলে গেল। হুমায়রা ঠোঁট ফুলে বলল, বেশি ভাব দেখায়। আচ্ছা আমি মোবাইল থেকে পাখির ডাক ডাউনলোড করে তারপর সেটা বাজিয়ে দেব। এই বলে মোবাইল খুঁজে দেখলো, মোবাইল তো নেই। শালা চোরের বাচ্চা, মোবাইলটা মেরে দিয়েছে, কোন সময় যেন। এদিকে দেখা যায় জিলানি মোবাইলের ফ্ল্যাশ অন করে একটা অন্ধকার রুমে প্রবেশ করতে করতে বলছে, কি কম দামি মোবাইল চালাই এই মেয়ে, ফর্সা হয় না। দৃশ্য পরিবর্তন। এই হলো বাকি অর্ধেক কাগজ, এটা আপনার কাছে রেখে দিন তান্ত্রিক মশাই। কেউ তো আছে যে এটা পেতে চায় এবং তার কাছে অর্ধেক কাগজ আছে, আমি নিশ্চিত। রহস্যময় সেই মহিলার কথা শুনে তান্ত্রিক বলল, তাহলে তুমি বলতে চাচ্ছ ওটা আর্থার কাছে না, বরং অন্য কারোর কাছে আছে, যার সম্পর্ক আমি জানি না? সে বলল, হ্যাঁ কেউ তো আছে যে আমাদের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু কে সেটা? তান্ত্রিক বলল, চিন্তা করো না, আমি খুঁজে বের করছি আজ রাতে তাকে। মনে রেখো আগামীকাল শেষ দিন আরকানের শর্ত পূরণ করার। যদি এটা না করতে পারি তাহলে না তোমার স্বামীকে ফিরে পাবে, না তুমি আমি জীবিত থাকবো। মহিলা কিছু বলতে যাবে তখনই তার মস্তিষ্কে কিছুটা বাড়ি দিল। সে চোখ বন্ধ করে একটা দৃশ্য দেখতে পেল যেখানে জিলানি এবং হুমায়রা তার বাড়িতে কিছু একটা খুঁজছে। মহিলার সাথে সাথে চোখ মেলে উঠে দাঁড়িয়ে বলল, খুঁজতে হবে না তাকে, আমি পেয়ে গিয়েছি। আপনি আগামীকালের জন্য সকল ইন্তজাম করা শুরু করুন, আমি বাকি অর্ধেক কাগজ নিয়ে আসছি। দৃশ্য পরিবর্তন। মাদি এবং আর্থা সে পরিত্যক্ত কলোনিতে এসেছে, সাথে হুমায়রার ভাই হামিমা আছে। জিলানি তাদের এই ঠিকানা দিয়েছে, এখানে থাকলে আর্থা সেফ থাকবে। হামিম বলল, সিরিয়াসলি মাদিয়া, তোমার কি মনে হয় ওই ব্যাডা এই পরিত্যক্ত জায়গার ঠিকানা দিয়েছে? এটা তো শয়তানের রেস্টুরেন্ট মনে হচ্ছে, আর আমরা তাদের ডিনার। মাদিয়া বলল, তোকে সে কে আসতে বলেছে আমাদের সাথে? তুই নিজে এসেছিস আর এখন ভয়ে হাঁটু কাঁপাচ্ছিস। আমি বলল, মোটা আমি ভয় পাচ্ছি না, আমি তো তোমাকে নিয়ে চিন্তিত, তবে কথা দিলাম কোনো শয়তান চলে আসলে আমি তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবো। তখনই দেখা গেল চোখের পলকে সাদা কাপড় পরা কিছু একটা সামনে দিয়ে চলে গেল দ্রুত গতিতে। এটা দেখে মাদিয়া থমকে দাঁড়ালো। এর সাথে একটা কালো বিড়াল সামনে দিয়ে পথ কেটে দিল। তার চোখগুলো রাতের আধারে চলচল করে চলছিল। মাদিয়ার দেহ থেকে যেন আত্মা বেড়ে যাওয়ার উপক্রম। আর তা নির্ভয় বলল, কিছু হবে না। জিলানি কি বলেছিল মনে নেই, ভয় পেলেই ওরা জেগে বসবে, হাঁটতে থাকো। মাদিয়া জোরে জোরে কয়েকটা লম্বা শ্বাস নিয়ে সাহস সঞ্চয় করে বলল, হ্যাঁ ভয় পাওয়া যাবে না। হামিম, ভয় পাস না, হাঁটতে থাক সোজা। হামিম ঘাবড়ানো চেহারা জোর করে হাসি এনে বলল, ভয় কিসের ভয়, জীবনে কত শয়তান দেখেছি, এটা বলতে হাঁটতে লাগলো।
তবে দেখা গেল হামিম পা ফাঁকা করে হাঁটছে এবং প্যান্ট ভেজা। আর্থা বলল, আমি আগে একবার এই জায়গায় এসেছিলাম। মাধিয়া বলল, আগে এসেছিলি মানে কবে? আর্থা বলল, মা আমাকে পাঠিয়েছিল স্বপ্নে। এখানে একজন হুজুর আছে, আমরা এখন তার কাছে যাচ্ছি। হামিম পেছনে হাঁটছে আর ভয়ে দোয়া দ্রুত যা পড়ার সব পড়ছে। মাধিয়া পেছনে তাকিয়ে বলল, কিরে তুই তো স্লো কেন? তাড়াতাড়ি আয়, এই গতি নিয়েই আমাকে বিয়ে করতে চাস? হামি বিড়বিড় করে বলল, বিয়ের কথা আর জীবনে মুখে আনবো না, এখান থেকে বেঁচে ফিরতে পারলেই হয়। চুল পাকনামি করেই কেন যে আসতে গেলাম। তখনই নারী কণ্ঠে কারোর কান্না শোনা গেল আশেপাশে। হামিম কান্না করে দিয়ে বলল, এত রাতে পা দেখে? দেখা গেল কিছুটা দূরে এক পরিত্যক্ত বিল্ডিং এর ভাঙা খুঁটির ওপর সাদা শাড়ি পরিহিত এক নারী অবয়ব বসে আছে এবং কান্নাটা সেদিক থেকে আসছে। মাথা বলল, আর্থা এখন আমাদের কি করা উচিত? আর্থা বলল, এটা আমার উপর ছেড়ে দাও, তোমরা এগিয়ে যাও। দৃশ্য শুরু হয় অতীত থেকে। কাদিরের মা তার স্বামী তৈমুরকে খুঁজে পেতে এক তান্ত্রিকের শরণাপন্ন হয়। তান্ত্রিক তার পালিত জিন সিলাতকে কাজে লাগিয়ে দেন তৈমুরকে খুঁজে বের করতে। সিলাত ছিল শয়তান পূজারী এবং অনেক শক্তিশালী ভয়ঙ্কর জিন। সিলাত কয়েক ঘন্টার মাঝে তৈমুরকে খুঁজে বের করে ফেলে এবং তান্ত্রিককে এসে জানায় এই মহিলার স্বামী গোল জিনদের কবলে পড়েছে। তার নাম আরকান, সে তাকে বন্দি করে রেখেছে, খুব শীঘ্রই তাকে বলি দেয়া হবে। তান্ত্রিক যখন মহিলাকে সবকিছু বলল তখন সে ভেঙে পড়ল এবং কাঁদতে কাঁদতে তান্ত্রিকের পায়ে পড়ে গেল। সাজ যেতে লাগলো স্বামীকে ফিরে পাওয়ার জন্য যে কোনো মূল্য দিতে রাজি, তবু যেন স্বামীকে বাঁচায়। তান্ত্রিক প্রথমে বলল, এটা অসম্ভব, আরকানকে আমি অনেক আগে থেকে চিনি, তাকে বশে আনার চেষ্টা করে নিজেই মরতে বসেছিলাম। আরকানের কবল থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফেরেনি, তার কাছ থেকে কাউকে ফিরে আনা সম্ভব না। কিন্তু কাদিরের মায়ের কান্না আর কাকুতি মিনতিতে তান্ত্রিক আর পালিত জিন সিলাতকে আবার পাঠালো সেখানে আরকানের সাথে একটা চুক্তি করার জন্য। তৈমুরকে ছেড়ে দিতে সে যা চাইবে তাই পাবে। সিলাত কিছুক্ষণ পর ফিরে এসে জানালো আরকান চুক্তি করতে রাজি হয়েছে, কিন্তু বিনিময়ে বড় কিছু চেয়েছে। এই মহিলার স্বামীর জীবনের বদলে আরো একটা জীবন লাগবে, তবে সেটা কোনো মানুষের জীবন না। তান্ত্রিক একটু অবাক হয়ে বলল, তাহলে কার জীবন? সিলাত জিন জানালো মানুষ এবং জিনের মিলনে জন্ম নেয়া এক প্রাণের বলি চাই সে, আর সেই তখন তার প্রাণ রক্ত থেকেই হতে হবে, অর্থাৎ এক কুমারী মেয়ে লাগবে যার বিয়ের পর স্বামীর সাথে মেলামেশার আগে আরকান তাকে ভোগ করবে এবং তার পেটে যে সন্তান আসবে ওই সন্তানের বলি দিলেই আরকান ওই মহিলার স্বামীকে ছেড়ে দিবে। তান্ত্রিক কপালে চিন্তার ভাঁজ ফেলে বলল, এই মেরেছে, এত কঠিন শর্ত দেওয়ার মানে হলো সে তাকে ছাড়তেই চায় না। এরপর তান্ত্রিক কাদিরের মাকে এই শর্তের কথা জানালো। কাদিরের মা শর্ত শুনে আরো ভয় পেয়ে গেল। এটা কিভাবে হবে? কে তার স্ত্রীকে আরকানের হাতে তুলে দিবে? এটা অসম্ভব। তখন তান্ত্রিক বলল, আমি শুনেছি আপনার দুই ছেলে এবং তারা দেখতে অনেক সুন্দর, একজন তো বিয়ের বয়সী, তাহলে আপনার বড় ছেলেকে কাজে লাগান, সে মেয়েদের সাথে সম্পর্ক গড়ে পালিয়ে আসতে বাধ্য করবে, তারপর তাকে বিয়ে করে আরকানের হাতে তুলে দেবে। আপনার ছেলে নিশ্চয়ই চাইবে তার বাবাকে ফিরে পেতে। কাদিরের মা প্রথমে একটু ইতস্তত বোধ করলেও পরে ভেবে দেখলো এটাই একমাত্র উপায়, কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়। কাদিরের মা রাজি হয়ে গেল। বাসায় ফিরে এসে কাদিরকে সবকিছু খুলে বলল। কাদির এগুলো কুসংস্কার বলে উড়িয়ে দিতে চাইল, কিন্তু তান্ত্রিক আগেই জানতো কাদির এই যুগের ছেলে, সে এসব কুসংস্কার বলে উড়িয়ে দেবে, তাই কাদিরের মাকে একটা মন্ত্র শিখিয়ে দিয়েছে। সে মন্ত্র পড়ে কাদিরের কপালে চেপে ধরলেই সে তার বাবাকে দেখতে পাবে বন্দি অবস্থায়। কাদিরের মা সেটাই করল। কাদির তার ভীষণে বাবাকে বন্দি অবস্থায় দেখল লোহার খাঁচায়। এতে করে কাদির বিশ্বাস করলো মা সত্যি বলছে। কাদিরও রাজি হয়ে গেল। শুরু হলো কাদিরের ফাঁদ। প্রথমে জাকিয়া নামের এক গরিব ঘরে মেয়েকে ফাঁদে ফেলল, তার সাথে সম্পর্ক গভীর হলো। একসময় জাকিয়া কাদিরের মিষ্টি কথায় ভুলে বাবা মা ছেড়ে পালিয়ে এলো, বিয়ে করে ঘরে তুলল। সেদিন জাকিয়া খুশি মনে বাসর ঘরে বসেছিল লাল শাড়ি পরে লম্বা ঘোমটা টেনে, কিন্তু কাদির এলো না। হঠাৎ দরজা খোলার শব্দে জাকিয়া হালকা নড়ে বসল। একটু লজ্জা পাচ্ছে, কেউ একজন জাকিয়ার পাশে বসে বলল। খাটটা মরমর করে শব্দ হলো। জাকিয়ার মনে হলো কাদির তো এত ভারী না যে খাট এভাবে কেঁপে উঠবে। তবু মনকে সান্ত্বনা দিয়ে ঘোমটা দিয়েই বসে রইল, এই আশায় যে কাদির ঘোমটা উঠাবে। তখন জাকিয়া খেয়াল করলো গড়গড় করে শব্দ হচ্ছে, যেন কোনো শিকারী জন্তু তার শিকারকে সামনে পেয়েছে। যাকে একটু হেসে ঘোমটার মাঝ থেকে বলল, কি ব্যাপার স্বামী, আমাকে চিবে খাবে নাকি? তখন
তখন আস্তে আস্তে জাকিয়ার ঘুমটা নামতে লাগলো। জাকিয়া চোখ বন্ধ করে আছে লজ্জায়। ঘুমটা নামিয়ে দেখা গেল পশমে ভরা একটা কালো কুচকুচে হাত জাকিয়ার গাল স্পর্শ করলো। জাকিয়া অনুভব করলো হাতটা খুব খসখসে, এটা কাদিরের হাত হতে পারে না। চোখ মেলে তাকিয়ে জাকিয়া যা দেখলো তাতে কলিজার পানি শুকিয়ে গেল। জাকিয়া দেখলো তার সামনে বসে আছে ভয়ানক জন্তুর মতো কিছু একটা, যার পুরো শরীর কালো লোমে ঢাকা, মুখ থেকে বেয়ে লালা পড়ছে বিশ্রী ভাবে। এই দেখে জাকিয়া চিৎকার করে উঠল। ঘরের বাইরে বসে কাদির এবং কাদিরের মা জাকিয়ার চিৎকার শুনে একটু হাসলো। জাকিয়ার চিৎকার ক্রমশই বাড়তে লাগলো। বারবার কাদিরকে ডাকছে সাহায্যের জন্য, বাবা মাকে ডাকছে, আর্তনাদে গলা ফাটিয়ে চিৎকার করছে, কিন্তু জাকিয়া রক্ষা পেল না। একসময় জাকিয়ার কণ্ঠস্বর থেমে গেল ধীরে ধীরে। সকালে সূর্যের আলো ফোটার আগেই কাদির এবং কাদিরের মা জাকিয়ার লাশটা মাটি চাপা দিয়ে দিল বাড়ির পাশেই। দুজনের মুখ মলিন, কারণ তাদের উদ্দেশ্য সফল হয়নি। জাকিয়া এটা নিতে পারিনি, সে মারা গিয়েছে আরকানের অত্যাচারে। তান্ত্রিক এটা জানতে পেরে আরও একটা মেয়েকে নিয়ে আসতে বলল, কারণ আরকান এখনও চুক্তি ভাঙার বিষয়ে কিছু বলেনি। কাদিরের পর ফাঁদে ফেলল জেসমিন নামের এক মেয়েকে। কাদির দেখতে শুনতে সুন্দর এবং সাহস সরল হওয়ায় খুব সহজেই মেয়েরা তার মিষ্টি কথার ফাঁদে পড়ে যেত। জেসমিনের সাথেও একই জিনিস হলো। উদ্দেশ্য পূরণ হওয়ার আগেই জেসমিন মারা গেল। জেসমিনকেও একই করতে জাকিয়ার সাথে মাটি চাপা দেয়া হলো। এবার আরকান চুক্তি ভাঙার ব্যাপারে বলল তান্ত্রিককে, কারণ কোনো মেয়ে আরকানের ইচ্ছে পূরণ করতে সক্ষম হবে না। কিন্তু তান্ত্রিক আরকানকে বুঝে শুনিয়ে একটু সময় নিল। এবার তান্ত্রিক এমন এক মেয়ে জোগাড় করতে বলল যার জন্ম সূর্যগ্রহণের সময়। সে মেয়েকে এবার আরকানের কাছে দেওয়ার আগে মন্ত্রপুত ব্যাঙের ছাতা দিয়ে শক্তিশালী করতে হবে। এবার কাদিরের ফাঁদে পা দিল আমাদের গল্পের মালিহা। কাদির কোনোভাবে জানতে পারলেও মালিহার জন্মগ্রহণ সূর্যগ্রহণের সময়। এরপর মালিহাকে ইমপ্রেস করার কাজ শুরু করে দিল কাদির। কিন্তু মালিয়া এত সহজে কাউকে বিশ্বাস করা পাত্রী ছিল না। অনেক কাঠখড় পুড়িয়ে বিভিন্ন কায়দা কৌশল করে কাদির মালিয়াকে ফাঁদে ফেলতে সক্ষম হলো। মালিয়া তার সাথে পালিয়ে গেল। এরপরে কাহিনী, মালিয়াকে নিয়ে কাদির নিজের বাড়ি এলে কাদিরের মা তাকে মাশরুম খেতে দেয়, যা ছিল আদৌতে প্রচলিত ব্যাঙের ছাতা। এটা তান্ত্রিক দিয়েছে মন্ত্র পড়ে। এই ব্যাঙের ছাতা খাওয়ার পর মালিয়া আরকানের তার আসল রূপ দেখবে না, বরং তার স্বামী কাদির রূপে দেখবে। যাকে এসব এবং জেসমিন আরকানকে তার আসল রূপ দেখে ভয়ে অর্ধেক মারা গিয়েছিল। তাই তান্ত্রিক এবার মালির ব্যাপারে এই বুদ্ধি খাটালো। মালিকে যখন আগুনের বৃত্তের মাঝে শুইয়ে আরকানকে আহ্বান করা হলো, তখন আরকান আসেনি, কারণ আরকান মনে করেছে এবারও ব্যর্থ হবে। তারপর তান্ত্রিক আরকানকে বোঝালো এবার সবকিছু প্রস্তুত, সে মরবে না। আগে দুজনের চেয়ে এই মেয়ে বেশ শক্তিশালী, তাই কিছু হবে না। আরকান ভরসা পেয়ে একইভাবে মালিহার বাসর ঘরে প্রবেশ করল। আগের রাতে যা হয়েছিল সেটা মালিয়ার মাথায় নেই, সে ভুলে গিয়েছে। মাশরুম তথা ব্যাঙের ছাতা খাওয়ার পর তার সাথে কি ঘটেছিল সব ভুলে গিয়েছে। তাই পরদিন কাদিরের সাথে তার খুব স্বাভাবিকভাবে বিয়ে হয়। অদ্ভুতভাবে ওই তান্ত্রিক ছদ্মবেশে হুজুর সেজে এসেছে এই বিয়েগুলো পড়ায়। মালিয়া জানতো না তার জন্য কি অপেক্ষা করছে। বাসর রাতে যাওয়ার আগে কাদির ভুলভাল বুঝে মালিয়াকে মাশরুম খাইয়ে দিল। মালিয়া অত কিছু চিন্তা না করে কাদির উপর অগাধ বিশ্বাস করল। আর এই মন্ত্রপুত ব্যাঙের ছাতার প্রভাবে মালিয়া আরকানকে কাদির রূপে দেখতে পেল। এবার আরকান সফল হলো। মালিয়া শুধু জ্ঞান হারিয়েছিল, তবে বেঁচে ছিল। আস্তে আস্তে মালিয়ার পেট বড় হতে থাকে আরকানের সন্তান। মালিয়া এটা ঘূর্ণাক্ষরও টের পেল না। যদি কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করতো, যেমন মাঝে মাঝে পেট স্বাভাবিকের তুলনায় বেশি বড় হয়ে যেত। মাশরুম ছাড়া আর কোনো খাবার ভালো লাগতো না। কখনো কখনো পেটের বাচ্চা মা বলে ডাক দিত। চুল আশ্রলে চিরুনির সাথে গুচ্ছ গুচ্ছ চুল আসতো, পরক্ষণে আবার সেটা গায়েব হয়ে যেত। এইসব কিছু মনের ভুল ভেবে মালিয়া উড়ে দিত। আরও অদ্ভুত বিষয়, মালিয়া তার পরিবারের কথা ভুলে গিয়েছিল। তার মনেও নেই তার বাবা মায়ের কথা, বোনের কথা। যখনই পরিবারের সাথে কাটানো কিছু স্মৃতি মাথায় বাড়ি মারে, তখনই তার শ্বশুর শাশুড়ির তথা কাদিরের মা এক বাটি মাশরুম নিয়ে হাজির হয়। মালিয়া মাশরুম দেখলে ক্ষুধার্ত কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ে, আর এটা খাওয়ার পর আবার সবকিছু ভুলে যায়। দেখতে দেখতে 8 মাস হতে চলল। এই 8 মাসে মালিয়া একবারের জন্য বাড়ির বাইরে বের হয়নি। মালিয়া জানতই না এই বাড়ির বাইরেও একটা দুনিয়া আছে, কারণ ব্যাঙের ছাতার বিষাক্ত প্রভাবে মালিয়া জানলা দিয়ে দেখত বাইরে অথৈ সমুদ্র। চারিদিকে শুধু পানি আর পানি, কোথাও কিছু নেই পানি ছাড়া। এভাবেই একদিন মালিয়ার প্রসব বেদনা উঠে প্রচণ্ডভাবে। মালিয়া গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। এর সাথে বিষাক্ত ব্যাঙের ছাতার প্রভাবও কিছুটা কমে যায়।
মালিয়ার মনে পড়তে থাকে তার বাবা মায়ের কথা, বোন মাহাদির কথা। মালিয়া কষ্টে চিৎকার করে কান্না করতে থাকে, মা বাবা বলে ডাকতে থাকে। কিন্তু কাদির আর কাদিরের মা নিজেরাই সিদ্ধান্ত নেয় বাচ্চা ঘরেই হবে। তান্ত্রিকের পরামর্শ অনুযায়ী তারা মালিয়াকে আগুনের বৃত্তের মাঝে রাখে। এরপর কাদিরের মা সেই বৃত্ত মন্ত্র থেকে তন্ত্র পড়ে বাচ্চা প্রসবের কার্যক্রম শুরু করল। আগুনের বৃত্তের বাইরে অসংখ্য ভয়ানক ছায়ামূর্তি হিংস্রভাবে আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, কিন্তু তারা বৃত্তের মাঝে প্রবেশ করতে সক্ষম হচ্ছে না। মালিয়ার আর্তনাদে বাতাস ভারী হয়ে যাচ্ছে। মালিয়া তার মস্তিষ্ক দেখতে পেল একটা ছোট্ট বাচ্চা মেয়ে ফুল বাগানে হাসি খুশি ভাবে ছোটাছুটি করছে, খেলা করছে। বাচ্চাটা মালিয়াকে মাম্মি মাম্মি বলে ডাকছে। কিন্তু হঠাৎ করেই কালো লোমে ঢাকা এক ভয়ানক জন্তু এসে বাচ্চাটার শরীর থেকে মাথা আলাদা করে ফেলে। মালিয়া চিৎকার করে ওঠে। এটা দেখার পর মালিয়া প্রসব যন্ত্রণা আরো দ্বিগুণ হয়ে যায়। দীর্ঘ সময় এবং প্রতীক্ষার পর মালিয়া জন্ম দেয় কুচকুচে কালো লোমে ভরা এক সন্তান। মালিয়া তার বাচ্চার মুখ দেখার আগে জ্ঞান হারায়। কাদিরের মা বাচ্চাটাকে নিয়ে তৃপ্তির হাসিতে বলল, অবশেষে আমার স্বামীকে ফিরে পাবো, এটা বলি দেওয়ার পর। দৃশ্য ফিরে আসে বর্তমানে। দেখা গেল এতক্ষণ সে হুজুর এই ঘটনা বলছিল। সামনে বসে আছে মাদিয়া, আর্থা এবং হামিম। মাদিয়ার চোখ দুটো অশ্রুসিক্ত। না জেনে না বুঝে এতগুলো বছর সে নিজের আদরের বড় বোনটাকে ভুল বুঝে এসেছে। মালিয়া কিসের মধ্যে দিয়ে গিয়েছে, তার উপর কি ঝড় বয়ে গিয়েছে, কতটা কষ্ট পেয়েছে, মরেছে, সবকিছু উপলব্ধি করে মাদিয়া ফুপিয়ে কান্না করে উঠল। আর্থা হুজুরকে জিজ্ঞাসা করলো, তাহলে সে বাচ্চাটা কোথায়, তাকে কি বলি দেওয়া হয়েছিল? হুজুর কিছু না বলে আর্থার দিকে তাকিয়ে মুচকে হাসি দিল। আর্থা ভরকে গিয়ে বলল, না, এটা কিভাবে হতে পারে? আপনি বলেছিলেন এই বাচ্চা ছিল কুচকুচে কালো। আমার তো চুলও কালো না, বাদামি, এমনকি চোখে মনিও নীল। হুজুর বলল, ঘটনা এখনো শেষ হয়নি, আর এখান থেকে শুরু হয় জিলানির কাহিনী। দৃশ্য পরিবর্তন। হুমায়রা আবছা অন্ধকারে হাতে হাতে একটা ঘরে প্রবেশ করে টেবিল ল্যাম্পটা জ্বালালো। ইলেকট্রিসিটি কাজ করছে না, কিন্তু টেবিল ল্যাম্প জ্বলছে। ব্যাপারটা হাস্যকর। বিছানার চাদর উঠিয়ে অর্ধেক কাগজটা খুঁজতে খুঁজতে হুমায়রা বলল, ভাবা যায় আমার কত সাহস! এত রাতে একটা বেগানা পোলার সাথে এমন একটা নিরিবিলি বাড়িতে ঢুকে চুরি করতে এসেছি। এখন যদি সে আমার ক্ষতি করে কোনো, তাহলে সমাজে মুখ দেখাবো কি করে? বাট আমি চাই সে আমার ক্ষতি করুক, দরকার হলে সমাজে মুখ দেখাবো না, বোরকা পরে চলবো। তবু এমন হ্যান্ডসাম ছেলের কাছে ক্ষতিগ্রস্ত হওয়া ভাগ্যর ব্যাপার। এ বলে আলমারি খুলে কাপড়ের ভাঁজ খুঁজতে খুঁজতে বলল, ধুর কিসব আজগুবি চিন্তা করছি, এখন আমার বিয়ে করে সংসার করার বয়স, এসব ভেবে ক্যারেক্টার নষ্ট করার মন মানে হয় না কোনো। কিন্তু আমাকে বিয়ে করবে কে? আমার আবার কলম কামড়ানোর অভ্যাস আছে। তখনই আলমারির ভেতরে একটা ড্রয়ারের ছবির ফ্রেম চোখ আটকে গেল। হুমেরা থমকে গিয়ে অবাক হয়ে ছবিটা হাতে নিয়ে ভালো করে দেখার জন্য টেবিল ল্যাম্পের কাছে গেল এবং যা দেখলো তাতে শকড হয়ে গেল। এটা একটা ফ্যামিলি ফটো, স্বামী স্ত্রী এবং দুই ছেলে। ছেলেদের মাঝে একজন কাদির, যাকে হুমায়রা চিনে না, অন্যজন আর কেউ না, এটা জিলানি। হুমায়রা তাড়াতাড়ি জিলানিকে ডাক দিতে যাবে, তখনই পেছন থেকে জিলানি এসে চমকি দিয়ে বলল, কাজ বাদ দিয়ে কি করছো? হাতে কিছু লেগেছে কিছু? হুমায়রা ধীরে ধীরে ছবিটা জিলানির দিকে ঘুরিয়ে বলল, এটা কি? ছবিটা দেখে জিলানি একটু অপ্রস্তুত হয়ে গেল এবং তোতলাতে লাগলো। হুমায়রা এবার সিরিয়াস হয়ে বলল, সত্যি করে বলো তুমি কে? জিলানি কিছু বলতে যাবে তার আগেই দরজা খোলার শব্দ, সাথে বর্জ্য কণ্ঠ, বেরিয়ে আয়, আমার ঘরে প্রবেশ করে স্পর্ধা হয় কি করে? জিলানি চমকে বলল, মা। জিলানির অতীত দেখানো হয়। একটা 3 তলা বিশিষ্ট নামকরা হাফিজিয়া মাদ্রাসা, প্রায় 1000-এর ওপর ছাত্র এখানে লেখাপড়া করে। নুরানি বিভাগ, নজরান বিভাগ এবং হিফজা বিভাগ মিলে এই মাদ্রাসা গঠিত। বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক ছেলেরাও এখানে আছে। এক রাতের দৃশ্য, নজরানা বিভাগের এক ছাত্র তাড়াহুড়ো করে হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে হুজুরকে জানালো, জিহাদের অবস্থা ভালো না হুজুর, হিংসাত্মকভাবে সবাইকে আক্রমণ করছে আর অন্যরকম ভাষায় কথা বলছে, মনে হয় খারাপ কিছু আচর করেছে ওকে। এটা শুনে হুজুর তাড়াতাড়ি করে ওই ছাত্রের সাথে গেল। গিয়ে দেখলো নজরানা বিভাগের সব ছাত্র ভীত সন্ত্রস্ত হয়ে বাইরে দাঁড়িয়ে আছে, ক্লাসরুমের দরজা বন্ধ করে। ভেতর থেকে কেউ দরজা বাড়ি দিচ্ছে জোরে জোরে, আর ভয়ানক কণ্ঠে বলছে, দরজা খোল, আমি ওকে নিয়ে যাব এখান থেকে, দরজা খুলে দে। হুজুর বাইরে দাঁড়িয়ে থাকা সব ছাত্রকে অন্য ক্লাসরুমে চলে যেতে বলল। ছাত্ররা তাড়াতাড়ি করে দৌড়ে চলে গেল, শুধু একজন ছাত্র ব্যতীত। সে বিল্ডিং এর পিলারের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে ঘুমের মতো দাঁড়িয়ে আছে, একটু একটু করে নাকও ডাকছে। হুজুর ধমক দিয়ে বলল, জিলানি, কি বলেছে শুনতে পাওনি?
ছেলেটা ধরফর করে চোখ মিলে সোজা হয়ে দাঁড়িয়ে পুলিশের মতো এক উঠিয়ে ফ্লোরে বাড়ি দিয়ে স্যালুট দিয়ে বলল, বিশ্বাস করুন আমি ঘুষ খাইনি, শুধু টাকা খেয়েছি। হুজুর রেখে বলল, কী সব বলছো? এতক্ষণে জিলানির হুঁশ এলো। তাকে দেখলো হুজুর ছাড়া এখানে আর কেউ নেই। আর বদ্ধ ক্লাসের ভেতর থেকে ভয়ানক কণ্ঠের দরজা খুলতে বলছে কেউ। জিলানি বলল, হুজুর আমি কি কোনো সাহায্য করতে পারি? হুজুর বলল, তুমি মাত্র হিফজ বিভাগে ভর্তি হয়েছ, এখন এসব বিষয়ে সাহায্য করার বয়স হয়নি। যাও অন্যদের সাথে ওই ক্লাসরুমে গিয়ে বসো। জিলানি বলল, হুজুর আমিও জানি আপনি এসব ভূত পেতে ভয় পান। ওই দিন রাতে পুকুর পাড়ে তাল পড়ার শব্দ শুনে আপনি যেভাবে দৌড় দিয়েছিলেন ওটা সবাই দেখেছে। হুজুর ধমক দিয়ে বলল, ভয় সবাই পায়, কিন্তু এখন ভয় পেলে চলবে না। বড় হুজুরকে কল দিয়েছে, উনি আসার আগ পর্যন্ত আমাকে সব সামলাতে হবে। কথা না বাড়িয়ে বলছি, এখন যাও এখান থেকে। জিলানি বদ্ধ ক্লাসরুমের দরজার দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় না বড় হুজুর আসা পর্যন্ত এই দরজা টিকবে। হুজুর খেয়াল করলো ভেতর থেকে এত জোরে জোরে দরজা পিটাচ্ছিল সে যে দরজার নাট বল্টু সব ঢিলা হয়ে যাচ্ছে। হুজুর এবার নরম কণ্ঠে বলল, তাহলে এখন কি করা যায় তুমি বলো। জিলানি হুজুরের সামনে এগিয়ে গিয়ে দরজার দিকে বলল এবং বলল, এভাবে দরজা না পিটে জানলা ভেঙে লাফ দিলে তো পারো, নাকি তুমি উঠতে পারো না? দরজা পিটানো বন্ধ হয়ে গেল, সবকিছু একদম স্বাভাবিক নিশ্চুপ। পেছন থেকে হুজুর বলল, বা এই ছেলেটা তো সত্যি সত্যি সাহস আছে, সেটা সামলাক। ততক্ষণে আমি দূরে দাঁড়িয়ে তসবি পড়তে থাকি। এই বলে পাঞ্জাবির পকেটে হাত দিলে তসবি নেওয়ার জন্য দেখলো তসবি নেই। ওইদিকে তাকে দেখলো তসবি তো জিলানির হাতে। আরে এটা কখন নিল? জিলানি তসবির দানা ফেলে ফেলে জিকিরের শব্দ উচ্চারণ করে ধীরে ধীরে দরজা খুলে দিল। ক্লাসরুমটা সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন, কিছু দেখা যাচ্ছে না। হুজুর পেছন থেকে ভয়ে ভয়ে বলল, ভেতরে যেও না জিলানি। কিন্তু জিলানি আস্তে করে ভেতরের দিকে পা বাড়ালো। দরজার পাশে থাকা সুইচ বোর্ড খুঁজতে লাগলো হাতিয়ে হাতিয়ে। তখন দেখতে পেল ছাদের সাথে কিছু একটা ঝুলে আছে, সাদা কাপড় পরে বাঁদরের মতো উল্টো হয়ে। জিলানির কলিজায় পানি নেই এটা দেখে ঢোক গিলে নিজের ভয় সাইডে রেখে টুস করে লাইট জ্বালিয়ে দিল। দেখা গেল ওই জিনের আছড় করা ছাত্র জিহাদ সাদা পাঞ্জাবি পরে ছাদের সাথে ঝুলে আছে। তার চোখগুলো সাদা ধবধবে, ভয়ানকভাবে ছাদ থেকে উড়ে জিলানির দিকে তেড়ে এলো। জিলানি ভয় পেয়ে তাড়াতাড়ি বের হতে গিয়ে খোলা দরজার সাথে বাড়ি খেয়ে ভেতরেই চিত হয়ে পড়ে গেল। জিয়া দূরে এসে জিলানির বুকের ওপর পড়লে এবং গলা চেপে ধরল। জিলানি বাইরে থাকা হুজুরকে ডাকছে, হুজুর সাহায্য করুন। কিন্তু এই দৃশ্য দেখে হুজুর ততক্ষণে সেখান থেকে দৌড়ে অন্য ছাত্রদের সাথে ক্লাসরুমে গিয়ে বসে পড়ল। এদিকে জিলানি বুঝতে পারল কোনো সাহায্য আসবে না, তাই যা করার নিজেই করতে হবে। অনেক চেষ্টা করে পাশ থেকে কোরআন রাখার কাঠের রেয়ালটা উঠিয়ে সজোরে জিহাদের মাথায় বাড়ি মারল। জিহাদ ছিটকে গিয়ে কিছুটা দূরে পড়ল। জিলানির গলা মালিশ করতে করতে উঠে দাঁড়িয়ে বলল, তুই তো দেখা যায় খুনি, আর একটু হলেই তো মরে যেতাম, তখন প্রস্তুত ছিলাম না। পারলে এবার আয়। জিহাদ ভয়ানকভাবে এক ঝাটকায় উঠে দাঁড়িয়ে গর্গর শব্দ করে জিলানির দিকে তাকালো। জিলানি বলল, ঠান্ডা লাগছে নাকি? গলায় মনে হয় তোর কফ জমে আছে, এই জন্য গলা দিয়ে গর্গর শব্দ হচ্ছে। তুস্কা সিরাপ খাবি, একটু ঘুম আসবে, তবে গলার জন্য ভালো ওটা। জিহাদ হকচকে গিয়ে বলল, আমি ওকে নিয়ে যাব, কে আমাকে ঠেকাতে পারবে না। জিলানি ধমকতে বলল, যা নিয়ে যা, তোকে ঠেকাতে আমার ঠেকা পড়েছে নাকি? আমি তো এসেছিলাম তোর কাছে একটা আবদার নিয়ে। জিহাদের মাঝে থাকা জিন এবার শান্ত হয়ে বলল, আবদার? কিসের আবদার? জিলানি ফ্লোরে বসে বলল, আয় বস, বসে কথা বলা যাক। জিহাদ এসে জিলানির সামনে বসলো। জিলানি জিজ্ঞাসা করলো, তুই ওকে কোথায় পেয়েছিস? জিহাদের মাঝে থাকা জিন বলল, কাল রাতে ও একা একা বাথরুমে গিয়েছিল, তখন আমার নজর ওর উপর পড়ে, আর ওকে আমার পছন্দ হয়ে যায়, তাই ওকে আমি নিয়ে যাব। জিলানি বলল, তুই বাথরুমে কি করছিলি? জিহাদ বলল, তোরা যা করছিস আমিও তাই করছিলাম, কিন্তু ও আমার কাজে ব্যাঘাত ঘটায়। জিলানি বলল, তোর মাথায় আসলে ঘিলু নাই। আমি যদি তোর মতো ম্যাজিক জানতাম, উঠতে পারতাম, তাহলে পাখির মতো উড়ে উড়ে হাগু করতাম। বাথরুমে বসে সময় নষ্ট করার কোনো মানে হয় না। জিহাদ মাথা চুলকে বলল, আসলেই তো, এভাবে তো কখনো ভেবে দেখিনি। জিলানি বলল, হ্যাঁ, এখন আমার আবদার শোন। তোরা নাকি মিষ্টি খুব পছন্দ করিস। এটা বলতে জিহাদের মাঝে থাকা জিন এক হাত লম্বা জিব্বা বের করে টাক্কা দিল, যেন সে এখনই মিষ্টি খাচ্ছে। জিলানি বলল, ছোচার করে ছোচা, আগে আমার পুরো কথা শোন। বাজারে জগদীশ বাবুর দোকানে অনেক মিষ্টি বানানো হচ্ছে, আমি কয়েকদিনে খেয়েছিলাম, তবে এখন খেতে পারি না। জিহাদ বলল, কেন এখন খাস না কেন? জিলানি বলল, এখন দোকানে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে হতচ্ছাড়াটা, এই জন্য তোর সাথে একটা ডিল করব। তুই তো অদৃশ্য হতে পারিস, তুই জগদীশ বাবুর দোকান থেকে মিষ্টি চুরি করে আনবি, তারপর আমাকে অর্ধেক অর্ধেক ভাগ করে নিব আমরা।
জিয়াদ বলল, তুই আমাকে দিয়ে চুরি করাতে চাস? জিলানি বলল, তুই আবার কোন এলাকার আব্দুল কাদের জিলানি? একই তো বাচ্চা ছেলেটাকে আছাড় করে কষ্ট দিচ্ছিস, তার উপর আবার আমাকে গলা চেপে ধরেছিস। চুরি তোকে করতেই হবে। জিয়াদ বলল, আর যদি না করি তাহলে? জিলানি একটু চুপ থাকলো, এরপর রহস্যময় হাসিতে বলল, তাহলে তোকে শায়েস্তা করার জন্য বড় হুজুর তো আছেই। এটা বলতেই সেখান থেকে বড় হুজুর এসে হাজির হলো। জিলানি বসা অবস্থায় লাফ দিয়ে সাইডে সরে গেল এবং বড় হুজুর কোনো সুযোগ না দিয়ে সোজা জিহাদের কপালে চেপে ধরে দোয়া পড়তে লাগলো। জিহাদ চিৎকার করছে যন্ত্রণায়, পা দুটো ছটফট করে দাপাচ্ছে। হুজুর তার দোয়ার গতি আরো বাড়িয়ে দিল। ততক্ষণে বাইরে ওই হুজুর এবং সকল ছাত্ররা এসে হাজির হয়ে দেখছে সবাই ভয় কাঁপছে। জিহাদের মাঝে থাকা জিন আর্তনাদে চিৎকার করে জিলানির দিকে তাকিয়ে বলছে, তোকে আমি ছাড়বো না, তুই আমাকে কথার জালে ফেলেছিস। জিলানি সেই কাঠের রেহাল হাতে নিয়ে দেখে বলল, বেশি কথা বলে আরেকটা বাড়ি দিব। বড় হুজুর এক পর্যায়ে জিহাদের মধ্যে থেকে ওই জিনকে তাড়াতে সক্ষম হলো। জিহাদ জ্ঞান হারিয়ে ফেলল। ছাত্ররা এসে তাকে ধরাধরি করে নিয়ে গেল চিকিৎসা রুমে। বড় হুজুর গিয়ে জিলানির পাশে বসলে এবং বলল, এটা অনেক শক্তিশালী ছিল, তুই কিভাবে এটাকে সামলে নিলি? জিলানি একটু হেসে বলল, হুজুর আপনি তো বলেছিলেন খারাপ জিনিসের শক্তি সীমাবদ্ধ। তারা তাদের পুরো জোর দিয়ে চেষ্টা করে ভালো শক্তিকে হারাতে, কিন্তু ভালো শক্তির কোনো সীমারেখা নেই, কারণ এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে। হুজুর জিলানির মাথায় হাত দিয়ে বলল, তোর জন্য আমার ভয় হয়, এই সাহস যেন কখনো তোর ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। জিলানি বলল, আমার কিচ্ছু হবে না, এখন আমাকে 10 দিনের ছুটি দিন। অনেকদিন হলো বাবা মাকে দেখি না। প্রিন্সিপাল হুজুর বলেছে একমাত্র আপনি সুপারিশ করলে ছুটি মঞ্জুর হবে। হুজুর বলে, তাই নাকি? কিন্তু আমি সুপারিশ কেন করব? এতে আমার ফায়দা কি? জিলানি উঠে চলে যেতে তো বলল, যদি ছুটির সুপারিশ না করেন তাহলে আপনার মানিব্যাগ পানিতে যাবে। হুজুর চেক করে দেখলো তার মানিব্যাগ নেই পকেটে, ওটা জিলানির হাতে। হুজুর একটু হেসে বলল, আমারটা পানিতে গেলে তোরটা আগুনে যাবে। জিলানি টাসকি খেয়ে দেখলো হুজুরের হাতে জিলানির মানিব্যাগ। জিলানি হা করে বলল, এটা কখন করলেন? হুজুর বলল, যখন তুই আমারটা করেছিলি। জিলানি এগিয়ে এসে হুজুরের মানিব্যাগটা ফিরিয়ে দিয়ে নিজেরটা নিয়ে নিল এবং বলল, ছুটির সুপারিশ না করলে বদ্ধ দিব আপনাকে। হুজুর হু হু করে হাসতে লাগলো এবং জিলানির কাঁধে হাত রেখে একসাথে বাইরে বের হয়ে গেল। পরের দৃশ্যে দেখা যায় জিলানি বাড়ি ফিরেছে, পরের একটা কালো পাঞ্জাবি, কাঁধে ব্যাগ আর মুখে হাসি। এতদিন পর বাবা মা ভাইকে দেখতে পাবে। বাসার সামনে দাঁড়িয়ে এসব ভাবছে, তখন জিলানির চোখে পড়ল দোতলায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে আনমনে তাকিয়ে। দেখে মনে হচ্ছে মেয়েটা গর্ভবতী। জিলানি বলল, আরে এটা আবার কে? আমাদের বাসায় গর্ভবতী মেয়ে কোথা থেকে এলো? বাবা বা দ্বিতীয় বিয়ে করেছে নাকি? এই বলে তাড়াহুড়া করে বাসার কলিং বেল টিপল। বেশ কিছুক্ষণ পর জিলানির মা এসে দরজা খুলে দিল। জিলানিকে হঠাৎ দেখে মা একটু অবাক হলো, তবে খুশি হলো যে না, এটা তার চেহারাই বলে দিচ্ছে। জিলানি বলল, মা কি হয়েছে? তোমাকে এমন উদাস দেখাচ্ছে কেন? তার মানে সত্যি সত্যি বাবা দ্বিতীয় বিয়ে করেছে? তখন ভেতর থেকে কাদের এসে বলল, কিরে জিলানি, তুই কখন এলি? জিলানি বলল, এই তো মাত্র। তোমার কি অবস্থা ভাইয়া? ভালো হয়েছ নাকি আগের মতোই মেয়েবাজি করো? কাদের হাসতে হাসতে বলল, না রে, ভালো হয়ে গিয়েছি, বিয়ে করে সংসার করা শুরু করেছি। আয় তোর ভাবির সাথে পরিচয় করিয়ে দিই। জিলানি অবাক হয়ে বলল, তুমি বিয়ে করেছো আর আমি জানি না? তার মানে দোতলায় দাঁড়িয়ে থাকা ওই মেয়েটা আমার ভাবি? কাদের এবং কাদের মা একে উপরের দিকে তাকিয়ে বলল। মা বলল, বাকি কথা পরে বলিস, জাগিয়ে ফ্রেশ হয়ে আয়। আর তোর বাবা ব্যবসা কাজে শহরের বাইরে গিয়েছে, আসতে দেরি হবে। জিলানি হাফ ছেড়ে বলল, যাক তাহলে বাঁচা গেল। প্রতিবার আসলেই বাবা হাজারটা প্রশ্ন শুরু করে দেয়, কেমন চলছে পড়াশোনা, দুষ্টামি করি কিনা, হুজুরদের সম্মান করি কিনা, ঠিকমতো খাই কিনা, আর কত কি। এবার বাঁচা গেল। ভাই চলো, ভাবির সাথে পরিচয় করিয়ে দাও। নিশ্চয়ই কট খেয়ে বিয়ে করেছ, না হলে তোমাকে আবার মেয়ে দেয় কোন বাবা মা? কাদের জিলানির কান ধরে টেনে নিয়ে যেতে বলল, খুব পাকা হয়ে গেছিস তাই না? খবরদার, তোর ভাবির সামনে উল্টাপাল্টা কথা বলবি না। সে অনেক ভদ্র আর চুপচাপ, এত বেশি কথা পছন্দ করে না। জিলানি বলল, সোজা বলো, বোবা মেয়ে বিয়ে করে নিয়ে আসছো, এখন মাসে মাসে প্রতিবন্ধী ভাতা তুলে সরকারের কাছ থেকে। কাদিরা জিলানি হাসি মজা করতে করতে দোতলায় চলে যাচ্ছে। পেছনে তাদের মা দরজা বন্ধ করতে করতে বলল, এই আপদকে আসল ঘটনা জানানো যাবে না, ঘূর্ণাক্ষরেও ওর ভেতর ভালো মানুষের পোকা আছে ছোট থেকেই। তাই তো আমরা মানা করা সত্ত্বেও মাদ্রাসায় ভর্তি হয়েছি স্কুল রেখে। দৃশ্য ফিরে আসে বর্তমানে। তার মানে জিলানি ওই মহিলা, ছোট ছেলে আর আমার চাচ্চু। আর তার কথায় হুজুরের ঘটনার মোড়া থামল। হুজুর আর্থার দিকে তাকে বলল, হ্যাঁ। আর জিলানির মায়ের সন্দেহ ঠিক হয়েছিল।
জিলানির মাঝে সত্যি সত্যি ভালো মানুষের পোকা আছে, আর এই জন্য আসল ঘটনা জানতে পেরেছিল তখন সে এটার ঘোর বিরোধিতা করেছিল এবং আমার কাছে সাহায্য চেয়েছিল। মাদিয়া বলল, আর আপনি সে বড় হুজুর? হুজুর মাথা নাড়িয়ে সম্মতি দিল। মাদিয়া জিজ্ঞাসা করল, এরপর কি হয়েছিল? জিলানি কিভাবে জানতে পেরেছিল সবকিছু? তখন হামিম বলল, এখন না প্লিজ হুজুর, এখন বলবেন না। আমি ওয়াশরুমে যাব, আমি ফিরে এলে বাকি ঘটনা বলবেন। মাদিয়া ধমক দিয়ে বলল, চেপে বসে থাক, এখানে ওয়াশরুমেও ভূত প্রেতের মেলা বসে, গেলে একদম কমোডের ভেতর চুবিয়ে মারবে। হামিম 2 পা চিপা দিয়ে বসে বলল, ঠিক আছে, চেপে গেলাম। হুজুর বলল, কিন্তু আমার এখন ধ্যানের সময়, 1 ঘন্টা আমি সবার থেকে আড়ালে যাব। তোমরা চাইলে অপেক্ষা করতে পারো, না হলে বাইরে বসে জ্যোৎস্না বিলাস করতে পারো অশরীরীদের সাথে। এই বলে হুজুর তার ধ্যান করার কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দিল। হামিম এসে মাদিয়ার কাছে বলল, কোনো ধ্যান ট্যান না, হুজুরের নিশ্চয় চাপ দিয়েছে। মাদিয়া চুপ থাক বলে আর্থার দিকে তাকালো। আর্থা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাইরে চলে যাচ্ছে। মাদিয়া আর্থাকে ডাকতে ডাকতে তার পিছু গেল। হামিম বলল, আমি যাব না কোথাও, এই জায়গায় নিরাপদ আমার জন্য। দৃশ্য পরিবর্তন। ওই মহিলার শব্দ পেয়ে জিলানি এবং হুমায়রা একটা রুমে গিয়ে বক্সের পেছনে লুকালো। হুমায়রা বারবার জিজ্ঞাসা করছে, সে তোমার মা? তাহলে তুমি লুকাচ্ছ কেন? কি হচ্ছে সব? তুমি আসলে কি? জিলানি হুমায়রার মুখ চেপে ধরে বলল, চুপ থাক মেরি মা, সব বলবো, আগে এখান থেকে বের হতে দে। ওই মহিলা ঝাঁঝালো কণ্ঠে বলছে, আমি জানি তোরা এখানে আছিস, বেরিয়ে আয়, আমাকে আমার জিনিস দিয়ে দে, আমি তোদেরকে যেতে দেব। হুমায়রা ফিসফিস করে বলল, তার কণ্ঠ এমন কেন? মনে হয় ট্রাকের ইঞ্জিনে মোবিল শেষ হয়ে গেছে। জিলানি চোখ রাঙিয়ে বলল, যাও গিয়ে জিজ্ঞাসা করো মোবিল লাগবে কিনা। হুমায়রা ঠিক আছে বলে সত্যি সত্যি যেতে লাগলো। জিলানি তাড়াতাড়ি হুমায়রাকে ধরে বলল, কই যাও? হুমায়রা বলল, তুমি তো বললা মোবিল দিয়ে আসতে। জিলানি কপাল চাপড়ে বলল, কার পাল্লায় পড়েছে মাবুদ? এই বলে জিলানি পকেট থেকে তার কাছে থাকা অর্ধেক কাগজ বের করে হুমায়রার হাতে দিয়ে বলল, আমি তাকে কথার জালে ফাঁসিয়ে অন্যদিকে নিয়ে যাব, এই সুযোগে তুমি এখান থেকে বের হয়ে যাবে। এই কাগজ কিছুতেই তার হাতে পড়তে দেয়া যাবে না। হুমায়রা বলল, কিন্তু সে যদি তোমাকে কিছু করে? জিলানি বলল, করবে না। সে জানে না আমি তার পথের কাটা, সে জানে না আমি তন্ত্রবিদ্যা জানি, সে জানে আমি শুধুমাত্র একজন মাদ্রাসার সাধারণ ছাত্র। আর তার বড় কথা, আমি তার ছেলে। এর আগেও সে আমাকে জেলখানায় দেখেছিল। সে যদি জানতো আমি সেই কাগজ নিয়ে নিয়েছি, তাহলে জেলে আমাকে মেরে সে কাগজটা নিয়ে যেত। হুমায়রা বলল, না, তবু আমার ভয় করছে, আমি এটা পারবো না, দুজন একসাথে বের হব। জিলানি রেগে বলল, যা বলেছি তাই করো। এই বলে জিলানি চলে গেল তার মাকে কথার চালে ফাঁসাতে। হুমায়রা অসহায়ের মতো দাঁড়িয়ে ভাবতে লাগলো, আমি এটা পারবো না, আমি এটা পারবো না, না পারবো না, আমাকে তো পারতেই হবে। ওই মহিলা ঘরের আনাচে কানাচে খুঁজছে তাদের। পেছন থেকে জিলানি গিয়ে ডাক দিল, কি খুঁজছ মা? মহিলা একটু চমকে গিয়ে পেছন থেকে জিলানিকে দেখে বলল, তুই তুই এখানে কেন? জিলানি বলল, আচ্ছা, এখন তাহলে নিজের বাড়ি আসার জন্য কৈফিয়ত দিতে হবে? আর তোমার চেহারা অর্ধেক কাপড়ে ঢাকা কেন? এই হাফ পর্দার বিধান কবে নাজিল হলো? সে একটু রেগে বলল, বেশি কথা বলবি না, তুই না চলে গিয়েছিলি বাড়ি ছেড়ে, আবার কেন ফিরে এসেছিস? জিলানি বলল, দেখতে এসেছিলাম বাবা এসছে কিনা। ব্যবসার কাজে বাইরে গিয়ে এতগুলো বছর হয়ে গেল, বাবা এখনো ফিরল না কেন মা? ওইদিকে হুমায়রা পা টিপে টিপে বের হয়ে আস্তে আস্তে দরজার দিকে যাচ্ছে। জিলানি সেটা আর চোখে দেখতে পাচ্ছে। জিলানির মা বলল, জেনেও কেন না জানার ভান করিস? একটা সত্যি কথা বলতো, আমি যা খুঁজছি তা কি তোর কাছে? জিলানি বলল, হ্যাঁ, সেটা আমার কাছে, কিন্তু আমি দিলেও তুমি নিবে না। জিলানির মা অবাক হয়ে বলল, নিব না কেন? দে আমাকে সেটা। জিলানি বুক পকেটে থাকা ছোট্ট কোরআনটা বের করে এগিয়ে বলল, নাও, আমার কাছে তোমার জন্য হেদায়েত ছাড়া আর কিছুই নেই। জিলানির মা প্রচন্ড রেগে কিছু বলতে যাবে, তখন হুমায়রার পায়ের সাথে লেগে চেয়ার হালকা নড়ে শব্দ হলো। সাথে সাথে দরজায় কলিং বেলের শব্দ হলো। জিলানির মা হিংস্রাত্মক ভাবে পেছনে তাকালো। হুমায়রা ভয়ে এক জায়গায় থমকে দাঁড়িয়ে গেল এবং জোর করে মুখে হাসি নিয়ে বলল, ভালো আছেন আন্টি? জিলানি বলল, ভাগো,
হুমায়রা এক দৌড় দিল দরজার দিকে। দরজায় আবার কলিং বেল বেজে উঠল। জিলানির মা হাওয়ার বেগে গিয়ে হুমায়রাকে দরজা খোলার আগেই ধরে ছিটকে ফেলে দিল। জিলানি এক ছুটে গিয়ে দরজা খুলে দিল। দেখা গেল ইন্সপেক্টর শিহাব দাঁড়িয়ে আছে দরজায়। দৃশ্য শুরু হয় জিলানির অতীত থেকে। মহিলা জানলার পাশে দাঁড়িয়ে আছে মনমরা হয়ে। মাদিহার চোখ বাইরে অথৈ সমুদ্র, পানি ছাড়া আর কিছুই চোখে পড়ে না। তখন পেছন থেকে জিলানি এসে বলল, কি করছো ভাবি? মহিলা একটু চমকে গিয়ে পেছনে ফিরে বলল, পানি দেখছি। জিলানি হা করে বলল, পানি কই পেলে? যাই হোক, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। মালিহা কিছু না বলে জিলানির দিকে তাকিয়ে রইল। জিলানি একটু মন খারাপ করে বলল, জানি তুমি কম কথা বলো, তাই বলে এত কম? বোবা মানুষও তোমার থেকে বেশি কথা বলে। মালিয়া কোনো রিয়াক্ট না করে স্বাভাবিকভাবেই বলল, কি জরুরি কথা বলতে চাও? জিলানি একটু লজ্জা পেয়ে বলল, আচ্ছা ভাবি, তোমার কোনো ছোট বোন নেই? থাকলে আমার সাথে লাইন করিয়ে দাও না, তারপর দুই বোন একসাথে এক ঘরে জাল হয়ে থাকবা। ছোট বোনের কথা শুনে মালিহার চেহারার রং পাল্টে গেল। কিছু একটা মস্তিষ্কে বাড়ি দিতে লাগলো। মালিয়া অস্থির হয়ে বলল, ছোট বোন? হ্যাঁ, আমার ছোট বোন আছে, কিন্তু মালিয়া এমন করছে দেখে জিলানি একটু ভয় পেয়ে গেল এবং জিজ্ঞাসা করল, কি হয়েছে ভাবি, তুমি এমন করছো কেন?